আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচিত বৈঠক শেষ হয়েছে। দুপুর 12টায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। অন্য নেতারা হলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু। আগামী সংসদ নির্বাচন সহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ সময় বিএনপির পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য প্রধান উপদেষ্টাকে দেয়া হয়। বৈঠকের ব্যাপারে আলোচনাতে যমুনার সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? ফাহমিদা, আপনি জানেন যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে বৈঠক ছিল সেই বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। তারা এখনও সেখানে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে বের হবেন এবং বের হওয়ার পর আমরা ঠিক জানতে পারবো যে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে। তবে আমরা ইতিপূর্বে যেটি জানতে পেরেছি, বিএনপি একটি সুনির্দিষ্ট নির্বাচনী রূপরেখা অর্থাৎ নির্বাচনের যে পথনকশা সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা করার জন্যই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। লম্বা সময় ধরে এই বৈঠকে কি আলোচনা হলো তা জানতে আমাদের আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের একটি প্রতিনিধি দল বেলা 12টায় প্রবেশ করে যমুনায় এবং তারপর এই বৈঠকটি চলে প্রায় লম্বা টানা 1.5 ঘন্টার মতো এবং বৈঠক শেষে তারা এখন মধ্যাহ্নভোজের জন্য সেখানে মধ্যাহ্নভোজ করছেন বলে আমরা জানতে পেরেছি এবং মধ্যাহ্নভোজের পরেই আসলে তারা বের হবেন। আপনি জানেন যে বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছিল যে নির্বাচন কবে হবে, নির্বাচন নিয়ে যে গুঞ্জনটি রাজনীতির মাঠে রয়েছে, ডিসেম্বরের নির্বাচন নাকি 2026 সালের জুনে নির্বাচন, সেই নিয়ে একটি যে ধোঁয়াশা রয়েছে সেটি পরিষ্কার করার জন্য প্রধান উপদেষ্টার কাছে বিএনপির এই প্রতিনিধি দল আসছেন এবং তারা মূলত যেটি এর আগেও বলেছিলেন যে বিএনপির যে দাবি সে জানিয়েছিলেন যে নির্বাচন কবে নাগাদ হবে, ডিসেম্বরে নাকি আরও পরে বা আগে পরে কিংবা, সেটি আসলে সুস্পষ্ট একটি ব্যাখ্যা চায় প্রধান উপদেষ্টার কাছে। তার জন্যই এই বৈঠক। তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনি জানেন যে গতকাল স্থায়ী কমিটির বৈঠক হয়েছে বিএনপির এবং সেখানেও তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং এর আগে সাংগঠনিক একটি বৈঠক হয়েছে সাংগঠনিক সম্পাদকদের নিয়ে। তারা সেইখানে 3 মাসের একটি আন্দোলনের প্রস্তুতির কথাও বলেছেন যে যদি নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ না হয় সেই ক্ষেত্রে তারা 3 মাস ধরে সভা সমাবেশ, পথসভা কিংবা মিছিলের মতো কর্মসূচিতে যাবেন। এই ছিল আমার কাছে যমুনার সামনে থেকে সবশেষ খবর। তারা বৈঠক শেষে বের হলে আমরা আপনাদের পরবর্তীতে আবারও সরাসরি যুক্ত করবো এখানে। ফাহমিদা। রুবেল, ধন্যবাদ। এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ ও টিউলিপ সিদ্দিকের গ্রেফতারের বিষয়টি উঠে এসেছে। বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস। মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। ভুল সিদ্ধান্ত কিভাবে একটি জাতিকে ধ্বংস করতে পারে সেটি দেখছে মন্তব্য করে জনগণের বেছে নেওয়া পথই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে স্মরণ করিয়ে দেন টমি ব্রুস। এ সময় বাংলাদেশের আদালতে ব্রিটিশ সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টিও উঠে আসে, যদিও এটি বাংলাদেশের আইনি প্রক্রিয়া উল্লেখ করে এড়িয়ে যান তিনি। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশিরাই। আমরা প্রতিবেদনগুলো দেখেছি। আমি এগুলোকে তুচ্ছ করতে চাই না, তবে এগুলো সত্য। কিন্তু এগুলোর মোকাবেলায় জনগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কোন পথে এগোবে।
এদিকে 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন শুলিক। প্রথম দিনের শুরুতে গুলশান EMK সেন্টারে সকাল 10টায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে পর্যায়ক্রমে বেলা 2টায় জামাত, বেলা 3টা15 NCP এবং বিকেল 4:30টায় বিএনপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। রাত 8টায় আরেকটি ফ্লাইটে আসবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপের সফরসঙ্গী হিসেবে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুশান স্টিভেনসনের যোগ দেওয়ার কথা রয়েছে। এই সফরে বাংলাদেশের সংস্কার, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ সহ নানা বিষয়ে আলোচনা হবে। সফরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ সরকারি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে এই প্রতিনিধি দল। জুলাই আন্দোলনের সময় রাজধানী মোহাম্মদপুরের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে গুলি করে হত্যার অভিযোগে আনসার সদস্য ওমর ফারুককে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। এছাড়া মহাখালীতে 5 জন নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 20 জুলাই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এদিকে তদন্তের ক্ষেত্রে নৃশংস মামলাগুলোকে গুরুত্ব দেওয়ায় অন্য মামলাগুলোর তদন্ত একটি ধীর গতিতে হচ্ছে বলে জানান ট্রাইব্যুনাল প্রসিকিউটর গাজী MH তামিম। 6 দফা দাবিতে রাজধানীর 7 রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। সকাল 10:30টার দিকে তারা তেজগাঁয়ের 7 রাস্তা সহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন। অবরোধে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধ আর যানজটের কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বেসরকারি পলিটেকনিক ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ 6 দফা দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মেনে না নিলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের। রায় দেয় এবং 33% কোটা পূর্ণবহাল রেখে তারা হচ্ছে 10ম গ্রেডে পদোন্নতি পায়। তাহলে কথা হচ্ছে নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কিভাবে সেই আবার কোটা পূর্ণবহাল হয়। সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালাচ্ছে। তারা এমন হামলা চালাচ্ছে যে আমাদের ছাত্রদের মারতে মানে আমি একা না, আমার সাথে আমার সবাই আঘাত পেয়েছে আজকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর 7 রাস্তা মোড়ে আছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন সাদিয়া, শিক্ষার্থীরা ঠিক কি দাবি জানিয়েছেন এবং তাদের এই অবরোধের কারণে পুরো নগরী জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে, তো সার্বিক অবস্থা আমাদের জানাবেন, কি অবস্থা? এখানে কারিগরি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল 10টা থেকেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলেছে যে তাদের আসলে দাবি না মানা পর্যন্ত তারা অবস্থান থেকে সরে দাঁড়াবেন না। তারা, আপনি জানেন যে মূলত 6টি দাবিতে তারা এখানে আন্দোলন করছে। তাদের প্রথম দাবিটি হলো ল্যাব সুবিধা দেয়া। তাদের বর্তমানে যেসব ল্যাব সুবিধা না থাকার কারণে আসলে তারা সরাসরি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, হাতে কলমে শিক্ষা অর্জন করতে পারছে না, এমনটি অভিযোগ করছে শিক্ষার্থীরা। এবং এছাড়া একাডেমিক ক্ষেত্রে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে, অর্থ আদায়ের মতো যেসব বিষয় আছে সেসব করা হচ্ছে বলে আসলে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, শিক্ষার্থীরা এমন অভিযোগ করছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা আরও অভিযোগ করছেন যে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেসব অফিস সহকারী আছেন এবং শিক্ষকরা আছেন তারা পূর্বের সময়ে আসলে অবৈধভাবে নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগ যেন বাতিল করা হয় আদালতের রায়ের মাধ্যমে, সেই বিষয়গুলো কিন্তু তারা উপস্থাপন করছেন। এবং তারা কিন্তু বলছেন যে তাদের এই 6 দফা দাবি না মানা পর্যন্ত আসলে তারা এখান থেকে অবস্থান ত্যাগ করবেন না।
আর শিক্ষার্থীরা আরও একটি অভিযোগ করেছেন, তারা যখন আন্দোলন শুরু করে সেই সময় কিন্তু আসলে তাদের উপরে অন্যান্য রাজনৈতিক দলের যেসব শিক্ষার্থীরা আছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তারা কিন্তু হামলা চালিয়েছে। আর এখানে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এখানে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যেসব কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সেই সব শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। ঢাকা পলিটেকনিক, মহিলা পলিটেকনিক সহ বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু 7 রাস্তা মোড় একটি গুরুত্বপূর্ণ সড়ক, তাদের এই অবস্থানের কারণে দীর্ঘক্ষণ কিন্তু যানজটে বসে থাকতে হচ্ছে মানুষকে। তো এই ছিল আমার কাছে 7 রাস্তা মোড় থেকে সর্বশেষ। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। এদিকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিল, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুবিধা বাতিল করা সহ 6 দফা দাবি আদায়ে দেশের বিভিন্ন জেলায় আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়িতে মহাসড়ক অবরোধ করে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে শিক্ষার্থীরা জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের উভয় লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পূর্ব ঘোষিত 6 দফা মেনে নেওয়ার দাবি জানান। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ করে যশোর ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচিত বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে যমুনার সামনে কথা বলছেন বিএনপি নেতারা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সাহেব, আমাদের মির্জা আব্বাস সাহেব, আমাদের নজরুল ইসলাম খান সাহেব, আমাদের সালাউদ্দিন সাহেব, মোহাম্মদ টুকু সাহেব, আমির খসরু সাহেব, আমরা আজকে সবাই এসেছিলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো, আমাদের কনসার্নগুলো আমরা জানিয়েছি। এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ, যেটা আমরা বেশ কিছুকাল থেকে বলে আসছি, সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আপনারা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। এটাই ছিল আমাদের কথার মূল কথা। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম,
ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন, বারবার বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনাদেরকে সুনির্দিষ্ট কিছু বলেননি, আপনারা সন্তুষ্ট না, আপনাদের অবস্থানটা কি? আমরা আবার আপনাদের সামনে আসবো, আলোচনা করে দলের সঙ্গে, দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে আমরা। ফেব্রুয়ারি 10 তারিখে এসেছিলেন, তখন বলেছিলেন আপনি বের হয়ে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে, আশ্বস্ত হয়েছিলেন। 2 মাস পরে এসে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি। সময় কি প্রলম্বিত হচ্ছে বলে মনে করছেন আপনারা? ডিসেম্বর থেকে জানুয়ারি না, জুন। না না, ডিসেম্বরও হতে পারে। এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে। তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না, কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন। আমরা এই কথা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। এটা তো আমি বলতে পারবো না, ওনারা স্যার আপনাদের আগের বৈঠকে বলা হয়েছিল উনি আশ্বাস দিয়েছিলেন একটা করে আসলে আমার উত্তর দেওয়া সহজ হবে। সামনে থাকেন। আমরা যে বললাম, আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত। স্যার আপনি গত 10 তারিখে 10 ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছিল এই উপদেষ্টার সঙ্গে, সেখান থেকে বেরিয়ে সত্যি বলেছিলেন যে আলোচনায় আপনারা আশ্বস্ত হয়েছেন, কিন্তু আজকে বললেন সন্তুষ্ট নয়। এই বিষয়টা আসলে আলোচনা কি একটা ফলপ্রসূ হয়নি আজকে পর্যন্ত? এক কথায় বলতে পারি আপনি একই প্রশ্নের কেন অন্যভাবে নিচ্ছি? একই যে প্রশ্ন তো একটা, অনেক বিষয় আলোচনা হয়েছে, এটাই ছিল মুখ্য বিষয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা দেখছিলাম প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকের পর নেতাদের সংবাদ সম্মেলন। এদিকে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও আন্দোলন করছে শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে বিক্ষোভ, পোস্টারিং করে তারা। এদিকে মঙ্গলবার 6টি আবাসিক হলের তালা ভেঙে ভেতরে অবস্থান করছে শিক্ষার্থীরা। এর আগে বিক্ষোভ মিছিল থেকে ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এদিকে তালা ভেঙে হলে প্রবেশ আইনের লঙ্ঘন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় শিক্ষার্থীদের আইনের প্রতি সম্মান রেখে সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতি আস্থা রাখারও আহ্বান জানানো হয়। এ বিষয়ে আরো জানাতে কুয়েট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীদের কর্মসূচির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? হ্যাঁ ফাহমিদা, এই মুহূর্তে কিন্তু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক পক্ষে রয়েছে শিক্ষার্থী, অপর দিকে রয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। অর্থাৎ আমি আপনাকে যেটা বলতে যাচ্ছি, আজ দুপুর 12টার দিকে এক দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছে কুয়েটের শিক্ষার্থীরা। তারা তাদের যে 6 দফা দাবি ছিল, সেই 6 দফা দাবি থেকে সরে এসে তাদের এখন এক দফা দাবিতে তারা আন্দোলন করছেন এবং ভিসির পদত্যাগ, এবং যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না হবে তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। অপরদিকে আজ দুপুর 1টার দিকে কুয়েটের যে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী রয়েছেন তারাও এই এক দফার বিপক্ষে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে। এবং এই সমাবেশ থেকে শিক্ষক নেতারা যে কথাটি স্পষ্ট ভাষায় বলেছেন সেটি হচ্ছে, ছাত্রদের যে 6 দফা দাবি ছিল তার 5 দফাই ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। তাই শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন তারা যেন আলোচনার মাধ্যমে এসে যে কোনো সমস্যার সমাধান করে। এই মুহূর্তে কিন্তু তারা মানববন্ধন করার পরে তারাও কিন্তু যার যার কর্মস্থলে চলে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে, এবং ছাত্ররাও কিন্তু তাদের হলগুলোতে ফিরে গিয়েছেন, যার ফলে এই মুহূর্তে ক্যাম্পাসটা অনেকটা নীরব রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে সাধারণ শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে এই মুখোমুখি অবস্থানকে অনেকে অন্যভাবে দেখছেন, কারণ এই কুয়েটের ইতিহাসে এরকম ঘটনায় এই প্রথম বলে শিক্ষক নেতারা তাদের বক্তব্য জানিয়েছেন। এবং তারা স্পষ্ট বলেছেন যে ভিসির পদত্যাগ বাদে তাদের যে দাবি ছিল সকল দাবি তারা মেনে নিয়েছেন, এবং তারা বলেছেন কুয়েটের উন্নয়নের সাথে ভিসিকে খুলনায় দরকার বলে শিক্ষক, কর্মচারী নেতারা কিন্তু তাদের বক্তব্যে বলতেছিলেন। সব মিলিয়ে এই মুহূর্তে যে সবার মুখে মুখে খুলনাবাসীর একটাই আলোচনা যে কুয়েটে আগামী দিনে কি হতে চলছে, কারণ কুয়েট ছিল একটি শান্তিপূর্ণ। জি, ধন্যবাদ আপনাকে।
এদিকে দ্রুত হাসপাতাল চালু সহ বেশ কয়েকটি দাবিতে দ্বিতীয় দিনে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজের সামনে সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানজটের কারণে দুপাশে আটকা পড়ে শত শত যানবাহন, চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পরে জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া ও পুলিশ সুপার তোফায়েল আহমেদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। তবে দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তেলের বাজারে ২,০০০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। এ পরিস্থিতিতে সমন্বয় আনতেই এ ব্যবস্থা বলে জানালেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় বিষয়ে সচিবালয় মতবিনিময় সভায় কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, দীর্ঘমেয়াদে তেলের বাজার স্থিতিশীল রাখতে শিগগিরই ব্যবস্থা নেবে সরকার। ফ্যাসিস্ট সরকার রেখে যাওয়া ৫০,০০০ কোটি টাকার দায় পরিশোধ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ হিসেবে শুল্ক আরোপ, আন্তর্জাতিক বিধি বাংলাদেশের উপর বাস্তবায়ন হওয়ার কথা না। কেন সরকার তেলের দাম বাড়িয়েছে? সরকার প্রায় ২,০০০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় এই বাজারকে স্থির রাখার জন্য ভর্তুকি দিয়েছে, যার বিনিময়ে তেলের দামকে আমরা, তারপরও আমাদেরকে আপনি রাইটলি বললেন ৮ টাকা ভর্তুকি দিতে হয়েছে। ১৪ টাকা যে দাম বেড়েছে, আমরা এটা বাড়াতে বাধ্য হয়েছি, কারণ আপনারা জানেন যে সরকারের যে নিজস্ব যে পরিচালন ব্যয়, এই ব্যয়ের টাকাটা তো তুলতে হবে, না হলে রাষ্ট্রকে দায় তৈরি করতে হবে। রাষ্ট্র বিদেশ থেকে বা ব্যাংক থেকে লোন করবে, এই লোনের টাকা তো ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক আপনাকেই দিতে হবে। অচিরেই বিচার বিভাগের পৃথক সচিবালয় বাস্তবায়ন হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম কার্যালয় পরিদর্শনে এসে কথা জানান তিনি। বিচারপতিদের দেয়া প্রস্তাবনা সহ সব দিক থেকে যাচাই বাছাই চলছে জানিয়ে শিগগিরই এটি চূড়ান্ত রূপ পাওয়ার আশা করছে প্রধান বিচারপতি। স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আইনজীবী ও সাংবাদিকদের সহায়তা কামনা করেন সৈয়দ রিফাত আহমেদ। এ সময় ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি আইনজীবীদের নানান অসুবিধার কথা শুনে সমাধানের আশ্বাস দেন। এদিন হাইকোর্টের নানান উন্নয়নমূলক অবকাঠামো পরিদর্শন করেন প্রধান বিচারপতি। আগারগাঁয়ের অবৈধ দোকান ও স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসি। তবে অভিযানে টের পেয়ে ১ ঘণ্টা আগেই সকালে দোকানপাট সরিয়ে নেয় দোকানিরা। দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করেছেন ডিএনসিসি অঞ্চল ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় ফুটপাত দখল করে দোকানপাট বসানোর বন্ধে হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ অংশীজনদের সহায়তা কামনা করেন তিনি। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রংপুরে আধাবেলা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নগরীর ১৫৬টি সংগঠনের ব্যবসায়ীরা। জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে ব্যবসায়ীদের বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আকবর আলী, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন আশরাফি সহ অন্যরা। এ সময় ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া করা হয়। পরে ইসরায়েলের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে তেহরানকে অবশ্যই তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মঙ্গলবার তিনি মন্তব্য করেন, এর মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আরেক দফা আলোচনার শুরুর আগে যুক্তরাষ্ট্র নিজেদের চাহিদার মাত্রা আরও বাড়িয়ে নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এক বিবৃতিতে স্টিভ উইটকফ বলেন, যেকোনো চূড়ান্ত সমঝোতার মাধ্যমে এমন একটি কাঠামো গড়ে তুলতে হবে যা মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধ নিশ্চিত করবে, যার অর্থ ইরানকে অবশ্যই তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রায়ন কর্মসূচি বন্ধ করে তা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে। ফিলিস্তিনে গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এ সফরে তিনি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আরও শক্তিশালী আঘাত হানার
হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় নেতানিয়াহুর গাজা সফর করলেন যখন উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির একটি পোস্ট সেনাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, খামেনি আবারও ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও সেই হুমকি দিয়েছেন। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির আলোচিত বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে যমুনার সামনে কথা বলছেন আইন উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনাদের সাংবাদিক সম্মেলনে বলেছে, আমি তো বললাম এখানে আমরা বলেছি শেখ হাসিনার বিচারে কোনো রকম বিলম্ব হচ্ছে না। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, শেখ হাসিনা সরকার যখন জামাতে ইসলামদের লিডারদের একটা খুবই প্রশ্নবিদ্ধ বিচার করেছিলেন এবং ওই বিচারে অ্যাভারেজ টাইম লেগেছে 2.5 বছর। আপনাদের একটা পার্সপেক্টিভে দেখতে হবে, আমরা যেই ভয়াবহ এবং ব্যাপক অপরাধ ঘটেছে এটার উপযুক্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য আমাদের প্রসিকিউশন এবং তদন্তকারী টিম, আপনারা একটু গিয়ে ওখানে খবর নিয়ে দেখেন ওনারা কী পরিমাণ পরিশ্রম করেন। এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যা চাওয়া হয়, যেই দিন চাওয়া হয়, গাড়ি লাগবে, তারপর ডিভাইস লাগবে, তদন্তকারী বেশি লাগবে, প্রসিকিউশন টিম বেশি লাগবে, যা চাওয়া হয় আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনাদেরকে হেল্প করি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।